মতপার্থক্যে যেন মতবিভেদ না হয়, দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের তারেক রহমান। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রার শুরু। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। আজাদ ও তাসনিম জারা সহ অনেকের মনোনয়ন বৈধ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। বিশেষ দলকে সুবিধা বন্ধের তাগিদ। এক বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি প্রায় ৭,৫০০, আহত ১৬,০০০-এর বেশি। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও আইন প্রয়োগের অভাবে থামছে না মৃত্যুর মিছিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশা তারেক রহমানের। দেশকে এগিয়ে নিতে নারী, তরুণ, কৃষক, প্রবাসী সহ নাগরিকদের জীবনমান উন্নয়নে তুলে ধরেন নানা পরিকল্পনা। বিএনপি চেয়ারম্যানের সদ্য দায়িত্ব নেওয়া তারেক রহমানের প্রথম আয়োজন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীতে আয়োজনের শুরুতে অংশ নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন নিয়ে নানামুখী সংকট। এর আগে বিএনপি মহাসচিব স্বাগত বক্তব্যে বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। তারেক রহমান বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এই যে নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই। দেশে পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র দিয়ে মানুষ খুন করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে পালিয়ে থাকা ফ্যাসিস্টরা। 12 ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করে জনগণ তা প্রতিহত করবে। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেছেন দলটির নেতারা। এদিকে শাশুড়ির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া, মোনাজাত ও শ্রদ্ধা জানাচ্ছেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়ও। শনিবার দুপুরে শাশুড়ির কবরে শ্রদ্ধা জানান বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক দল, সাবেক সেনা কর্মকর্তা ও সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা। তারা বলছে, লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল ও ভয়ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের সে ভোটাধিকার, বাংলাদেশের মানুষের যে স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, নিরাপত্তা, ইনশাল্লাহ আমরা আমাদের
নিশ্চিত করব। জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসকে মোকাবেলা করবে এবং সন্ত্রাসকে মোকাবেলার মধ্য দিয়েই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষ একটি নির্বাচিত সরকার পাবে। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির জয়নুল আবেদিন ফারুক আশা প্রকাশ করেন অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা আশানুরূপ নয়, আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সে নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 2-1 জনকে হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। এছাড়াও বিভিন্ন সংগঠনের পাশাপাশি বেগম জিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়া মনোজাত করেন অসংখ্য মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আপিল শুনানির প্রথম দিনে নির্বাচন কমিশনের প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে জামাতের হেভিওয়েট প্রার্থী হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্রের তাসনিম জারা সহ অনেকের। ইসিতে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে মব ঠেকানোর আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। এই আপিলটি গত 2রা জানুয়ারি এটা বাতিল করা হয়েছিল। জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত 25টি আপিল আমরা করেছি মোরাললেস। এখন পর্যন্ত আমরা 5টি আপিল শুনানি করেছি। শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত মক ট্রায়ালও অনুষ্ঠিত হয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, মধ্যাহ্নের খানিক বিরতির পরে পুনরায় শুরু হয়েছে আপিলের শুনানি এবং সকাল 10:15 থেকে যে শুনানি শুরু হয়েছে সেটি একটানা চলছে। মাঝখানে কিছুক্ষণ বিরতি ছিল। এই শুনানি বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই আপিলের শুনানি চলবে। আজকে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় যেসব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন, সেখানে তাদের ত্রুটির জন্য সেই প্রার্থীতা কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সেটি বাতিল হয়। পুনরায় সেই প্রার্থীরা তারা নির্বাচন কমিশন বরাবর পুনরায় তারা আপিল করেন। সেই আপিলের প্রেক্ষিতে আজ সকাল থেকে এই শুনানি শুরু হয়েছে এবং আজকে আমরা দেখেছি যারা এই শুনানিতে অংশ নিয়েছেন এবং শুনানিতে অংশ নিয়ে তারা প্রার্থীরা বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। প্রার্থীরা অনেকে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি কিন্তু অনেকের মনোনয়ন আজকেও কিন্তু পেন্ডিং রাখা হয়েছে। যারা মনোনয়ন ফিরে পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন যে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা, তিনি তার মনোনয়নটি তার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি জামায়াত ইসলামের একজন প্রার্থী যিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনিও তার মনোনয়নের বৈধতা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। এছাড়া আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ
জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব প্রার্থীদের মনোনয়নে অতীতে বাতিল হয়েছিল তাদের আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং শুনানিতে অনেকেই তাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের মনোনয়ন এর মধ্যে অনেক প্রার্থী রয়েছেন যাদের মনোনয়ন কিন্তু আজকেও পুনরায় কিন্তু পেন্ডিং রাখা হয়েছে। তো এই শুনানি সেটি চলবে বিকাল 5টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে যে আবেদনের শুনানি চলছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ একটি দলকে সুবিধা দিতে প্রশাসনকে সিগন্যালিং করা হচ্ছে, অভিযোগ করে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে। অন্তর্বর্তী সরকার দেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর সিরডাপ মিলনায়তনের রাজনৈতিক দল মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক নীতি সংলাপে এ কথা বলেন তিনি। উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার এরই মধ্যে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে। খুব অল্প সময়ের মধ্যে আইন, বিচার ও শাসন বিভাগের সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। আলোচনায় বক্তারা মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি বন্ধ করে মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়, এই দুইটা ছাড়া আমি কোনো কারণ দেখি না। যারা অন্যায় এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এগুলি কোনো সাফল্য না? আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। সময় সংবাদে আরও থাকছে। এখনো কাটেনি এলপিজি গ্যাস সংকট, দাম নিয়ে চলছে নৈরাজ্য। রাজধানীতে সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে, সংকটের অজুহাত। 2025 সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 7,584টি। এতে নিহত হয়েছেন 7,359 জন এবং আহত হয়েছেন 16,476 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও দুর্বল আইন প্রয়োগই এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি। প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাজার হাজার মানুষ। শুধুমাত্র গত এক বছরে অন্তত 7,584টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত 7,359 জনের। এই বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানায় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 16,476 জন। দুর্ঘটনা পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা। 85% দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের অতিরিক্ত গতি, কিন্তু গতি নিয়ন্ত্রণে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা নেই। ইদানিং মহাসড়কে বিকল হওয়া পণ্যবাহী যানবাহন দাঁড়িয়ে থাকছে। এই অবস্থায় বেপরোয়া গতির যানবাহন দাঁড়ানো যানবাহনের পেছনে ধাক্কা দিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হচ্ছে। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন সহ 21 দফা সুপারিশ করে সংস্থাটি। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন করে এই কাউন্সিলের অধীনে বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএ পরিচালনা করতে হবে।
কাউন্সিলের হাতে আইন, বিধি ও নীতিমালা প্রণয়নের ক্ষমতা থাকতে হবে। বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসি এর শীর্ষ পদে প্রশাসন ক্যাডারের পরিবর্তে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ, বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোম্পানি ভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি। রাতের মধ্যে আসতে পারে চিঠি, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে বোর্ড। জুলাই শহীদ হত্যার বিচারের আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব দেওয়া হলেও সরকার তা পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। হত্যার সঙ্গে জড়িতদের গত 1.5 বছরে কোনো বিচার না হওয়ার তীব্র নিন্দা জানান তারা। এ সময় আসন্ন নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বানও জানান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এখনো আমাদের কোনো কথাই যেন এই গণ অভ্যুত্থানের সরকার শুনতে পায় না। তাদের কান কি নষ্ট হয়ে গিয়েছে? 1.5 বছরের মধ্যে কোনো কিছুই করা হয় নাই। কেন? আমরা তো চেয়েছিলাম এই সরকার আসুক, এসে আমাদের ছেলের হত্যার বিচার করুক। 12 তারিখে যদি আপনারা জাতীয় নির্বাচনে ভোট নাও দিতে আসেন, অবশ্যই আপনারা গণভোটে ভোট কমপক্ষে দিতে আসবেন। এখনো কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। আর এই সুযোগে দাম নিয়ে চলছে নৈরাজ্য। রাজধানীতে সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে। রাজধানীর ভাসানটেকের বাসিন্দা রাশিদা বেগম। ঘরে সিলিন্ডার থাকলেও হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় মাটির চুলাই এখন তার নির্ভরতা। গ্যাস অনেকদিন আগে আনছি তো অল্প একটু মনে আছে, দুই রান দিলে তো শেষ হয়ে যাবো গা, পুড়ে আলাইলে তো যাইবো গা শেষ। এরপরে আবার 2000 টাকা 2500 টাকা দাম করতে নেই। রাশিদা বেগমের প্রতিবেশীদেরও এখন একই দশা। 1300 টাকার সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দাম। আর এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের বাসিন্দারা। বাসায় কাজ করে তো আমরা 3000 টাকা পাই, 2500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, বুঝেন না, আমরা এখন কিনতে পারি না, আমরা লাকড়ি দিয়ে রান্না করি। গ্যাসের জন্য আসছিলাম তো ওরা বলতেছে 2100 টাকা, তারপরে বলতেছে মানে এভেলেবেল না, মানে পাওয়া যায় না। রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল পড়ে আছে খালি সিলিন্ডার। খুচরা বিক্রেতারা জানালেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছে না পরিবেশকরা। আজকে তো কয়েকজন ফোন দিয়েছে, কাস্টমার মাল দিতে পারেন, থাকলে বিক্রি করতে পারতাম, 2-1 টাকা লাভ হইতো, আমরা আমার সংসারটা চলতে পারতাম। পিছনে এত বোতল দেখতেছেন, আসলে ওই বোতলে কোনো গ্যাস নাই, আমরা রিপ্লাই করতে পারতেছি না। গ্যাসের অনেক দাম কারণে, আর এত দাম দিয়ে গ্যাস বললেও জনগণ এগুলা নিবে না, এত দামে গ্যাস। এদিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন মালিকদের সংগঠনের নেতারা জানান, চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত। এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, প্রত্যেকের দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত, কেউ যাত্রী পরিবহন করে, কেউ নিজে যাতায়াত করে, এগুলা না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠন সহ 3 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। দেশটির গণমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 200-র বেশি মানুষ নিহত হয়েছেন। মার্কিন মসনদ থেকে ট্রাম্পকে উৎখাতের সতর্কবার্তা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খেলার খবর। সময় যত গড়াচ্ছে তত অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। আইসিসি থেকে ইতিবাচক বার্তা না আসার সম্ভাবনা বেশি। গুঞ্জন আছে টাইগারদের শর্টার ফরম্যাটে মেগা আসর খেলতে হলে যেতে হবে ভারতেই। সূচি অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে সব ম্যাচ, কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। আইসিসির কাছ থেকে মেইলের আনুষ্ঠানিক উত্তর পাওয়ার পর আজ নিজেদের করণীয় নিয়ে আবারও আলোচনায় বসবেন বোর্ড কর্মকর্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মতপার্থক্যে যেন মতবিভেদ না হয়, দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের তারেক রহমান। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশা।
আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক আজাদ ও তাসনিম জারা সহ অনেকের মনোনয়ন বৈধ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির, বিশেষ দলকে সুবিধা বন্ধের তাগিদ। এ ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।